মতির সংসারে ৩ জন মানুষ। মতি দীর্ঘদিন ধরে অসুস্থ, শরীর ভেঙে গেছে, কাজকর্ম একেবারেই করতে পারে না। বিছানায় শুয়ে কাশতে কাশতে দিন কাটে তার। মা মিনু, আমাকে একটু পানি দে তো মা। এই নাও বাবা তোমার পানি। বাবা, মনে হচ্ছে তোমার কাশিটা আগের থেকে বেড়ে গেছে বাবা। হ্যাঁ রে মা, আবার ওষুধগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আজ কটা দিন ধরে শরীরটা মোটেও ভালো যাচ্ছে না রে মা, মোটেও ভালো যাচ্ছে না। মা, ও মা, এইদিকে এসো তো। কি ব্যাপার, তোরা বাপ মেয়ে কি আমাকে একদণ্ড স্থির হয়ে বসতে দিবি না? কি হয়েছেটা কি? এমন করে চেল্লাচ্ছিস কেন? মা, বাবা বলছে বাবার ওষুধ আজ কদিন আগে শেষ হয়ে গেছে, তা বাবার ওষুধ এনে দাওনি কেন মা? ওষুধ কোথা থেকে আনবো বলতো? ঘরে তো একটা পয়সাও নেই, খাবার দাবার যা ছিল সবই শেষ, ঘরে অবশিষ্ট চালটুকু নেই। মা, তাহলে এবার তুমি কি করবে? এবার টাকা কোথায় পাবে তুমি? এবার কি আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে? না রে মা, মরার কথা বলিস না, সবকিছু আমার জন্য হচ্ছে। আজ আমি যদি কাজ করতে পারতাম তাহলে আজ তোদের এত চিন্তা করতে হতো না। গিন্নি, আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি তোমাদের জন্য কিছুই করতে পারছি না গিন্নি, ক্ষমা করে দাও। হোগো, ওসব বলো না, দেখি মানুষের বাড়ি কাজ করে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, তাই দেখো গিন্নি, আমার ওষুধের দরকার নেই, আমার মেয়েটার জন্য কিছু খাবার জোগাড় করলেই হবে। মিতু, সংসারটা তোর মাকে একাই টানতে হচ্ছে, আমি তো কিছুই করতে পারি না, কি যে করব আমি। বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না, দেখো মা একটা ব্যবস্থা ঠিক করবে, আমাদের দিন ঠিক হয়ে যাবে বাবা। এভাবেই পরের বাড়িতে কাজ করে মিতা কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিতা ঘরের কোণে কিছু শুকনো কচুর বীজ পেল। আরে, কচুর বীজ যে, এগুলো তো আগে দেখিনি। এগুলো যদি বাড়ির পাশে পড়ে থাকা জমিতে লাগাই তাহলে তো বেশ কিছু কচু গাছ হবে, অন্তত কচু ভাত খেয়ে তো দিন পার করতে পারবো। মা, তুমি এখানে বসে বসে একা একা কার সাথে কথা বলছো মা? মিতু, মা দেখ তো, ঘরে বেশ কিছু কচুর বীজ পেয়েছি, জমিতে যদি কচুর বীজগুলো লাগাই তাহলে আমাদের বেশ কাজে লাগবে। মা, কচু হলে কি আমরা খেতে পারবো? কেন পারবো না, অবশ্যই পারবো, কচু খেতে তো ভালোই লাগবে, একটু কষ্ট হলেও দিন কেটে যাবে। কিন্তু মা, এগুলো লাগাবে কোথায়? কেন, আমাদের বাড়ির পাশে যে বাসটাটা পড়ে আছে সেখানেই লাগাবো, অবশ্য একটু কষ্ট করতে হবে, তাহলেই হবে। কষ্ট না করলে কি কাজ করা যায়? চলো মা, আমরা দুজন মিলে আজই কচুর বীজগুলো জমিতে লাগিয়ে দিই। হ্যাঁ রে মা, তাই চল। এরপর দুজনে মিলে তারা জমিটা প্রস্তুত করলো, কচুর বীজগুলো জমিতে লাগালো।
তারা মা মেয়ে দুজনে মিলে কচুর গাছগুলোর খুব পরিচর্যা করত। নিয়ম করে কচু গাছে জল দিত। কিছুদিনের মধ্যেই কচু গাছগুলো বেশ বড় হয়ে উঠতে লাগলো। আরে বাহ, কচু গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে। আর কিছুদিন পর থেকেই খেতে পারবো, মাঝে মধ্যে বাজারেও বিক্রি করতে পারবো। খিরে মিতা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? না মানে, এই কচু গাছগুলো দেখছিলাম। আরে, এই গাছগুলো তোর? খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ গো দিদি ভাই, তাই তো দেখছিলাম। অল্প কিছুদিনের ভেতরে গাছগুলো খুব সুন্দর করে বেড়েছে। শোন, আর একটু বড় হলে আমার কাছে বিক্রি করিস। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট খেতে আমার ভীষণ মজা লাগে। আচ্ছা ঠিক আছে দিদি, বিক্রি তো করাই লাগবে। এত কচু তো আর একা খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থাক মিতা, আমি তাহলে গেলাম। বাড়িতে তো কিচ্ছুটি নেই। একটা কচু উঠিয়ে নিয়ে যাই, কচুর ডাটা ঘন্ট করব। কোন রকম দিনটা পার করলেই হচ্ছে। এরপর থেকে মিতা প্রায়ই কচু রান্না করত। কচু খেতে খেতে মিতু বিরক্ত হয়ে গেল। এমনই একদিন, মা, আজ কি রান্না করেছো গো? মারে, কচু রান্না করেছি। আয়, তাড়াতাড়ি কটা ভাত খেয়ে নে, আমি আবার কাজে বের হব। আজও কচুই রান্না করেছো মা? হ্যাঁ রে মা, কি হয়েছে? কি আর হবে মা, রোজ রোজ কি কচু খেতে ইচ্ছে করে নাকি? আমি আর কচু খাবো না। মারে, রাগ করিস না, একটু কষ্ট করে খেয়ে নে মা। না মা, আজ আমি কচু খাবো না, আমি মাছ চাই। আমি মাছ দিয়ে ভাত খাবো মা। রোজ রোজ কচুর ঘন্ট, কচু ঝোল, কচু সেদ্ধ, কচু পোড়া, এইসব খেতে খেতে আমার কচু দেখলেই এখন যেন কেমন লাগে। আমি মাছ ভাত খাবো মা। কাঁদিস না তো, আমি কি করব বল? পরের বাড়ি কাজ করে চাল ডাল আর তোর বাবার ওষুধ কিনতেই তো সব শেষ হয়ে যায়। মাছ কোথা থেকে কিনবো বলতো? না মা, আমাকে অন্তত একদিন মাছ রান্না করে দাও। আমি আর কোনোদিন মাছ মাংস খেতে চাইবো না। তুমি যা দিয়ে দেবে আমি তাই দিয়ে খাবো, কিন্তু আজ আমাকে মাছ দিতেই হবে মা। মাছ? মাছের তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? তোর বাবা সুস্থ হলে তোকে মাছ মাংস এনে খাওয়াবে। একটু ধৈর্য ধর মা। না মা, আমার মাছ চাই চাই। আজ আমি যদি মাছ না পাই, তবে আজ আমি ভাতই খাবো না। হায় সৃষ্টিকর্তা, মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইছে, মাছের জন্য কেমন করে কাঁদছে, অথচ বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না। আমার যে হাত পা বাঁধা, আমার মতো হতভাগা বাপ যেন আর কারো না হয়। হায় সৃষ্টিকর্তা, আমাদের কেন এত গরিব করে বানালে? একটা মাত্র মেয়ে আমাদের, তার মনের একটা আশাও পূরণ করতে পারি না। কেঁদো না গিন্নি, কেঁদো না, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। আমাদের মতো গরিবদের কপালে কখনো ভালো কিছু হয় না গো, কখনো ভালো কিছু হয় না। এভাবেই কিছুদিন কেটে গেল। হঠাৎ খুব বৃষ্টি হলো। বৃষ্টিতে নদীর জল বেড়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ল। গ্রামের সব জায়গায় হাঁটু জল, কোথাও কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত জল। আরে মিতু, তোরা বাড়িতে বসে বসে কি করছিস রে?
এই জলের ভেতর বাইরে গিয়ে কি করবো? কি করবি মানে? মাছ ধরবি। নদীর জল সারা গ্রামে ঢুকে পড়েছে। নদীর জলের সাথে সাথে মাছও এসেছে। সারা গ্রামের মানুষ মাঠে গিয়ে যে যার ইচ্ছা মতো মাছ ধরছে। কি বললি রবি? মাছ? আরে হ্যাঁ রে, মাঠে তো তোদেরও জমি আছে। ওখানে গিয়ে দেখ, মাছ পাবি। সবাই তো বড় বড় রুই, কাতলা, ইলিশ, চিংড়ি আরো কত রকমের মাছ পাচ্ছে। আরে বাবা, তাই নাকি রে? তো কতদিন হয়ে গেলে মাছ খাই না। তাহলে তো এটাই সুযোগ, বসে না থেকে মাঠে আয়। আমি গেলাম তাহলে রে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রে? মা, মাছে নাকি জলের সাথে মাছও ঢুকেছে। সবাই মাছ ধরছে, চলো আমরাও মাছ ধরতে চাই। ওমা, তাই নাকি? তোকে কে বললো? মা, রবি এসেছিল, ওই বললো। তাহলে চল আমাদের কচু খেতে গিয়ে দেখি মাছ পাই কিনা। কিন্তু জাল, জাল কোথায় পাবো? জাল লাগবে না মা, ঘর থেকে ছুরি আর একটা ছেঁড়া মশারি আছে না, ওটাই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি মশারিটা আনছি। আরে মিতা, সবার মাছ ধরা হয়ে গেল, তোরা এত দেরি করে এলি কেন? দেখ, সারা মাঠে যে যার জমিতে মাছ ধরছে। মনে হচ্ছে মাঠে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। আমাদের মতো গরিব মানুষের কাছে এটা উৎসবের থেকে কম কিছু না। তা মন্দ কথা বলিসনি। আচ্ছা, গেলাম আমি, তোরা মাছ ধর, দেখ পাস কিনা। মা চলো, আমরাও মাছ ধরা শুরু করি। সৃষ্টিকর্তা, দেখো অন্তত একটা মাছ হলেও যেন পাই। মেয়েটা আমার কবে থেকে মাছ খেতে চাইছে। একটা মাছ পেতে অন্তত মেয়েটা একটু মাছের স্বাদ পাবে। মা, কি ভাবছো? চলো না মাছ ধরি। যদি মাছ পাই তাহলে তো মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, চল। এরপর তারা মা মেয়ে কচু খেতে মাছ ধরা শুরু করলো, কিন্তু তারা একটাও মাছ পেল না। মা, সে কখন থেকে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ কোথায়? একটা ছোট মাছও তো পেলাম না। মারে, এত তাড়াতাড়ি হাল ছাড়লে তো চলবে না, চল আর একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে। মা দেখো দেখো, কচু গাছটার গোড়ায় কিছু একটা নড়ছে। কোথায় রে মা? ওই তো মা, ওই গাছের নিচে। দাঁড়া, কথা বলিস না, আমি আস্তে আস্তে গিয়ে দেখছি। আরে মিতু, বড় ছুরিটা নিয়ে আয়। এসে দেখ মা, আমাদের কচু গাছে ইলিশ মাছ আটকে গেছে। মা, ও মা, এটা তো একটা বিশাল বড় ইলিশ মাছ গো। মা, এত বড় ইলিশ তো আমি জীবনেও দেখিনি। আমি তো কখনো চোখে দেখিনি, আর তুই কি করে দেখবি? সৃষ্টিকর্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার মেয়ে মাছ খেতে পারবে, তাও আবার ইলিশ মাছ। কি মজা হবে গো মা, আজ কতদিন পর আমরা ইলিশ মাছ খাবো। বাবা মাছটা দেখলে খুব খুশি হবে। মিতু, তুই এসে ধর তো,
দুজনে ধরে মাছটা ছুরিতে উঠাতে হবে, একা একা উঠানো যাবে না, যদি মাছটা ফসকে যায়। এরপর তারা দুজনে মিলে সেই মাছটা ধরতে গেল। হঠাৎ মাছটা মুখ খুলে কথা বলতে শুরু করলো। আমাকে ধরো না, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, মেরো না, দয়া করো। ও মা, মা শুনছো? ইলিশ মাছটা আমাদের মতো করে কথা বলতে পারে। আমাকে মেরো না, আমার পেটে ঠিক আছে, দয়া করে নদীতে ছেড়ে দাও। আমাকে যদি নদীতে না ছাড়ো, আমার সব বাচ্চারা মারা যাবে। আরে এ কি অবাক কাণ্ড! মাছ আবার কথা বলছে! বাবারে বাবা, মাছ আবার কথা বলে নাকি? এইটা কি করে সম্ভব? মাছ, তুমি কি করে কথা বলতে পারো? আমি হলাম ইলিশের রানী। আমি নদীতে ডিম ছাড়ার জন্য এসেছিলাম, কিন্তু জলের স্রোতে ভেসে এখানে এসেছি, আর এই কচু গাছটার সাথে আটকে গেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তুমি কথা বলছো কি করে? কারণ আমার কাছে জাদুর শক্তি আছে। ওমা, জাদু? তাহলে তুমি জাদু দিয়ে নিজেই নদীতে চলে যাও, আমাদের কাছে কেন চাইছো সাহায্য? আমি এখানে অনেক সময় ধরে আটকে আছি, আর আটকে থাকার কারণে আমার কোনো শক্তি কাজ করছে না। তোমরা দয়া করে আমাকে নদীতে রেখে এসো। আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, মাছটা খুব কষ্ট পাচ্ছে, দেখো মাছটা কেমন করে কাটছে। আমরা যদি মাছটা খাই তাহলে ওর বাচ্চারা জন্ম নেবে না। আমি মাছ খাবো না মা, চলো মা ওকে নদীতে ছেড়ে দিয়ে আসি, না হলে যে ও মারা যাবে। মা, ছেড়ে দিবি মানে? তুই প্রতিদিন মাছ খাওয়ার জন্য কাঁদিস, আজ তুই মাছটা হাতে পেয়েও ছেড়ে দিতে চাইছিস? তোর তো মাছ খেতে খুব ইচ্ছে করছিল রে মা। না মা, আমি আর মাছ খাবো না। প্রতিদিন তো মাছ না খেয়েই আছি, আজও না হয় না খেয়ে থাকবো। মাছের পেটের বাচ্চাগুলো তো আমার মতোই ছোট হবে, আর তাদেরও বাঁচতে হবে। আমি এতগুলো জীবন নষ্ট করতে চাই না মা। তুই আমার এত ছোট্ট মেয়ে, তবুও তোর এত মায়া। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাহলে মাছটার জীবন বাঁচাই। আর তুই ঠিকই বলেছিস মিতু, একদিন মাছ খেলেও কি আর না খেলেও কি, গরিব মানুষের আর খাওয়া না খাওয়া, তার চেয়ে বরং মাছটি সহ মাছটির বাচ্চাগুলোর জীবন বাঁচুক। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের মনে অনেক মায়া, তোমরা খুব ভালো মানুষ। তারা দুজন মিলে মাছটিকে নদীতে ছেড়ে দিল। জলে নামতেই মাছটা ঝলমল করে উঠল, যেন চারপাশ সোনালি আলোয় ভরে উঠল। ছোট্ট মেয়ে মিতু, তুমি নিজের ইচ্ছে ত্যাগ করে আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার দয়ার ফল আমি কখনো ভুলবো না। তোমাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগছে ইলিশ মাছ। তোমার মনে অনেক দয়া। তোমার এই প্রতিদান হিসেবে আমি তোমাদের কচু খেতে আমার ডিম রেখে গেছি। এই ডিম কোনো দিন শেষ হবে না। ডিম থেকে বাচ্চা হবে, আবার ডিম হবে, আর এইভাবেই চলতে থাকবে। তোমাদের সংসারে আর কখনো মাছের অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ মাছ, তুমি আমাদের বড্ড উপকার করলি। এখন আমাকে ফিরতে হবে, থাকলে থাকলে আবার দেখা হবে। মিতুরে, ইলিশ মাছ যেটা বলে গেল, যদি সেটা সত্যি হয় তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে রে মা। হ্যাঁ গো মা, আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। চল রে মা, সন্ধে হয়ে গেছে, কাল কচু খেতে গিয়ে দেখবো কি হয় না হয়। এখন বাড়ি যাই, চল। ঠিক আছে মা, তাই ছোট। পরের দিন তারা খুব সকালে কচু খেতে গিয়ে দেখে তাদের কচু ক্ষেত ইলিশ মাছের ডিমে ভরে গেছে।
ইলিশের ডিমগুলো মুক্তোর মতো চকচক করছে চারিদিকে। মা 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 দেখো, মাছের ডিম। আমাদের সারা কচুর খেতে ডিমে পড়ে গেছে। এখন আর আমাকে মাছ খাওয়ার জন্য কাঁদতে হবে না মা। হ্যাঁ রে মা, তোর উদারতার জন্যই মাছ আমাদের এই উপহার দিয়েছে। তুই মাছকে নদীতে ছাড়তে সাহায্য করেছিস বলে আজ আমাদের জীবনটা হয়তো বদলাবে। মা, ডিম থেকে যখন বড় বড় মাছ হবে তখন সেগুলো বাজারে বিক্রি করে বাবাকে ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ রে মা, তোর বাবা শুনলেও খুব খুশি হবে। তাদের কথা বলার মধ্যে সব ডিম থেকে বড় বড় ইলিশ মাছ বেরিয়ে। আরে মা, দেখোই না, চোখের পলকে সব ডিমগুলো বড় বড় মাছে পরিণত হয়েছে। মা গো মা, কি অবাক কাণ্ড! মৃদুরে, আমাদের কষ্টের দিন মনে হয় পুরনো, তবে সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন মা। আমাদের সাহায্য করবার জন্য উনি ইলিশ মাছকে পাঠিয়েছেন। মা চলো, আজ ইলিশ মাছের ডিম দিয়ে কচু শাক রান্না করবি। মাছগুলো এখানেই থাক, আমাদের প্রয়োজন মতো হাতে বিক্রি করব। এরপর আশপাশে গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করব। সেদিন মিতা মাছের ডিম রান্না শুরু করলো। মিতার রান্নাঘর থেকে ইলিশ মাছের ডিমের গন্ধে চারিদিক মম করতে লাগলো। শুধু মিতার বাড়ি নয়, আজ মিতুর জন্যে যারা কখনো ইলিশ চোখেও দেখেনি তাদের বাড়িতেও আজ ইলিশের গন্ধ। আহ মা, খেতে ভারী মজা, খুব সুস্বাদু লাগছে। মা খাও বাবা, চুপ করে বসে আছো কেন? তোর খাওয়া দেখছি রে মা। আবার ছোট্ট মেয়েটার সদ্বুদ্ধির কারণে আজ ইলিশের ডিম চোখে দেখছি রে। সবই তোমাদের দেওয়া শিক্ষা বাবা। খাও খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, এটাও কি জানো না? আহ, জানটা জুড়িয়ে গেল, খুব স্বাদ। আবার মেয়েটা আমাদের সংসারের ভাগ্য উল্টে দিল। হ্যাঁ গো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো। তোমার ওষুধও ঠিক মতো কিনতে পারবো। দেখো, এবার তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তাই হবে। আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হও বাবা। হব রে মা, হব। এবার যে আমার কষ্টের দিন শেষ রে। সুস্থ যে আমাকে হতেই হবে রে, হতেই হবে। যার ঘরে এমন এক ফোঁটা আলো আছে, সে কি আর অসুস্থ থাকতে পারে? আরে, এত বড় নদী, একটাও মাছ ধরা দিতেছে না। এই জালটা মনে হয় কোনো কামেরই না। আর কত সময় বসে থাকুন, আর ভালো লাগতেছে না। তুই আরে ওই সিধু, মাছ টাছ কিছু পাইলি নাকি? নাকি খামা খা দাঁড়াইয়া দাঁড়াইয়া সময়টা নষ্ট করলি? আরে রঘুদা, মাছ আজ তো ধরতেই পারলাম না। মাছ ধরতে পারলে ভর্তা করুন, কয় মাছ না ধরতে পারলে শুধু নুন মরিচ দিয়ে ভাত খাইতে হইব। কপালে আজ মাছ আছে কিনা কেউ জানে। বসে থাকি, দেখি কি হয়। তা তুমি কই যাও? ওই এক জামু রে, খেতে যাই, কাম করুম, মজুরি পামু, তাইলেই তো পেট ভরবো রে। আচ্ছা আমি যাই রে, তুই চেষ্টা করে দেখ। ভাগ্য ভালো থাকলে মাছ পাইবার পারস, আর ভাগ্য খারাপ হইলে তো কিছু করার নাই। ওই যে লবণ আর ভাত। এই বছর ধানের ফলনও ঠিক মতো হইল না, বাজারে দাম নাই, ঘরে চাইল কইমা যাইতাছে। কেমন কইরা সংসার চালাবো কিছুই বুঝতাছি না, আমি কিছুই বুঝতাছি না।
বাবা দেখো না, একটা মাছও ধরা পড়লো না, নদীতে কোনো মাছই নাই। আরে বোকা, মাছ পাওয়া তো ভাগ্যের ব্যাপার রে, তুইও তো চিন্তা করিস না। চেষ্টা করলে আর ভাগ্য থাকলে অবশ্যই মাছ পাবি রে বাবা, অবশ্যই মাছ পাবি। গরিবের কপাল পোড়া বাবা, অন্য মানুষের জাল ফালাইলে এক ঝাঁকি ইলিশ উঠে আসে, আর আমার জালে কিছুই ধরা পড়ে না কেন? মন খারাপ করিস না রে বাবা, চেষ্টা করলে অবশ্যই কিছু পাবিই পাবি তুই। তোর মায় মাছের ভর্তা বানাবো বইলা বইসা আছে রে। আচ্ছা বাবা, মাছের ভর্তা না খাইলেও কি সুখ হয়? আরে বাবা, সুখ মাছ ভর্তা খাওয়ানোর মধ্যে না রে, সুখ আহে সবাই এক লগে বইসা খাইলে রে, আসলে কথা কইলে। তাইলে আজ মাছ না পাইলেও আমার কোনো দুঃখ নাই বাবা, তুমি মা আমি এক লগে বসে খাইলেই আসল সুখ হইব, তাই না বাবা? একদম ঠিক কইছ রে সিধু, ভাগাভাগি করাই আসল আনন্দ। মাছ পাইলে রাজা, না পাইলে মরিচ ভাত সোনা রে, বুঝলি, মরিচ ভাত সোনা। আরে কপাল রে, চাইলাসে মুঠো খানিক, ডাল শেষ, তেলও নাই, রান্না করব কি? পোলাটার পেট ভরামু কেমনে? কি গো মা, হাড়ি কি খালি নাকি? কিছু কি পাইলা না? পাইবার আর কি আছে মা, কেবল শুকনা কচু শাক আছে ঝুড়িতে, একটু নুন দিয়া ভর্তা করলে চলবো? চলবই তো, সুখ বড় লোকের হাড়িতে থাকে না মা, সুখ থাকে ভাগাভাগি কইরা কাউনের মধ্যে। অমা, আইস কইলাম কচু শাক ভর্তা খামু না, প্রতিদিন এই ভর্তা ভাত খাইতে খাইতে অসহ্য লাগে। ও মা, আজ ইলিশ মাছের মাথা ভর্তা করবা? বাবারে, ইলিশের মাথা কই পামু ক? তোর বাপের কাছে তো টাকা নাই, মাছ কিনবো কি দিয়া? তয় দেবাশিস বাবুর ঘরে তো রোজ মাছ ভাজা হয়, মাংস হয়, আমাকে কপালে তো খারাপ কেন মা? সিধু, অন্যের হাড়ির দিকে নজর দিতে হয় না, মনে রাখবি, যেদিন মা কচু শাক ভর্তা করবো, আমাগো লাইকা ওইটাই রাজার খাওনের সমান। কি অবস্থা গিন্নি, হাড়িতে কিছু চড়াইলা নাকি? কিছুই তো হয় নাই, কেবল এই কচু শাকই আছে। ওলাদের মন খারাপ, ভর্তা খাইতে চায় না। ওরে সিধু, হন, সুখ দুঃখ টাকা দিয়া মাপতে হয় না রে, মনে রাখবি, তোর মায়ের হাতের ভর্তার স্বাদ ইলিশের মাথার চাইতেও মিষ্টি রে, মজার। আর তোরে তখন কি বুঝাইলাম আমি, ক? আমি বুঝি তো বাবা, তয় গরিবরা কোনোদিন কি রাজাকে মতন খাবার খাইতে পারবো না বাবা? পারবো রে বাবা, পারবো, একদিন ঠিকই পারবো। যখন সবাই এক লগে খায় তখনই রাজার ভোজন হয় রে। মাছ থাইক আর না থাইক বাবা, একসাথে খাইবার আনন্দটাই আলাদা রে। সুখের স্বাদ ইলিশ না রে, সুখের স্বাদ একসাথে বইসা খাওনের মধ্যে। হায় রে পোড়া কপাল, পকেটে একটা পয়সা নাই, চাইলের দামে আগুন, তেল নুন কিনবার সাধ্য আমার নাই, কেমনে সংসার চালামু? বউয়ের চোখে তাকাবার সাহস নাই আমার। কি দেবেন দা, বাজার থেকে ফিরলেন নাকি? হ্যাঁ, বাজার থেকে কি আর লাগো, দেখি তো, দেখি দেখি। আর কি বান মুরখু, হাতে টাকা না থাকলে বাজারও মুখ ঘুরায়। চাইলের দাম আকাশ ছোঁয়া, মাছ মাংসের যা দাম, তাতে আমাগো মতন গরিব মানুষের কপালে ওইগুলা সব উদা হইয়া গেছে। আরে দাদা,
এইসব কথা নতুন কইরা আর কম লাগে নাকি? কাম করি আর খাই, না এলে খাওন নাই। এই হইল গরিবের কপাল দাদা, এই হইল গরিবের কপাল। হ, কথাটা সত্যই কইছ। তয় পরিবারের মুখে ভাত না তুলে দিতে পারলে বুকের ভেতরে আগুন জ্বলে রে, খুব কষ্ট হয়। সিধু সারাদিন খালি প্রশ্ন করে, আমাগো কপাল খারাপ কেন বাবা? কি উত্তর দিব ওরে কত তুই? বাবারে, মন খারাপ করিস না। মানুষের সুখ টাকা দিয়া মাপা যায় না। বাজার করতে পারোস নাই তো কি হইছে? ঘরে যা আছে তাই খাইমু। খাওন অল্প থাকলেও ভাগাভাগি করলে মন ভইরা উঠে। তোর বাপ ঠাকুদা তো ইলিশের মাথা দিয়া কচু শাকের ভর্তাটাই রাজাগোর খাওন মনে করত। বুড়িমা একদম ঠিকই কইছে। এখন তো পেট ভরাই বড় কথা। ভর্তা ডাল যা পাই তাই খাইয়াই বাসি। বড় লোকদের মতো মাছ মাংসের স্বপ্ন দেখলে তো মন আইজো খারাপ হইব। হরে রঘু, তোর কথাই সঠিক, কিন্তু তবুও মনে কষ্ট লাগে রে। বাজারে গিয়া যখন দেখি মাইনছেরা ঝুড়ি ভইরা ইলিশ কেনে, তখন বুকের ভেতরটা কাইন্দা ওঠে রে, কাইন্দা ওঠে। দাদা, বড় লোকদের দিকে চাইলে কষ্ট বাড়বো গো। আমাগো মতো মানুষরা দিন আনি দিন খাই। আজ কাম করলে ভাত আছে, কাম না করলে ক্ষুধা চাপাই নিয়ে ঘুম। এইটাই হইল আমাগোর জীবন, বুঝলা? শোন বাবা, সুখের খাবার পয়সা দিয়া কিনা যায় না। সুখ আসে যখন তুই, আমি, পোলা মাইয়া সবাই একসাথে ভাগাভাগি কইরা খাই। তয় সুদিন একদিন আইব রে বাবা। তুই খালি পরিশ্রম করতে থাক। এই ধান বেচা কয়টা দিন সংসার চালামু ভাবছিলাম, তয় দামের যা হাল, সংসার কেমনে চালামু এইটাই তো বুঝবার পারতাছি না। আজ সৃষ্টিকর্তা, আমার দিকে একটু মুখ তুইলা তাকাও, একটু তাকাও আমার দিকে। কি রে দেবেন, ধান বেচবি নাকি রে? কেমন দাম চাইতেছ দেবেন? বাবু, মন প্রতি 1500 টাকা। এর কম নিলে তো সংসার চলবো না বাবু। 1500 টাকা? ধান এমনিতেই গুদামে পইরা আছে রে অনেক। আমি মন প্রতি 1000 টাকা দিবার পারি, এর চাইতে একটা পয়সাও বেশি না। নিতে চাইলে নাও, না চাইলে বাড়িতে যাও। বাবু, এত খাটাখাটনি কইরা ধান ফলাইছি, খেতে কত ঘাম ঝরাইছি। সেই ধান যদি এত কমে দেওয়ার লাগে, তয় গরিব মানুষ খাইব কি? পোলারা ইলিশ মাছ খাওয়ার বায়না করছে, এই ধান বেচা ভাবছি একটা ইলিশ লমু বাবু। কি যে সব কস না, আরে তগর মতো গরিব গোর খাবার কেবল ওই কচু শাক ভর্তা। ইলিশ মাছ তরে ক্যাডাই খাইতে কইছে? ইলিশ মাছ তো দূরের কথা, তোর মুখে তো মাছের ওই কি জানি কয় লেজ জুটব না। বাবু, হুশ কইরে কথা কোন কইতাছি? গরিব বইলে কি আমাকে সম্মান নাই? সারা জীবন যদি ওই কচু শাক ভর্তা খাওয়ান লাগে, তাইলে তাই খামো। ওইটাই আমাকে রাজভোজন। তাও আমি আপনার ধারে এত কম দামে ধান বেচুন না। ও দাদা, রাগ কইরো না। বড় লোকের সাথে ঝগড়া করে লাভ নাই। ওরা শুধু মুনাফা বুঝে, গরিবের পেটের আগুন ওরা বুঝে না গো দাদা। গরিবের পেটের আগুন ওরা বুঝে না। যাও 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 যাও, যা আছে নাও, না হয় বাড়িতেই পচাও ধান। বাজার কইলাম আমার কথাই চলে, এইটা জানো তো? দাদা চলো বাড়িতে যাই। পেটের ভাত কষ্টে জুটলেও সম্মান মারিতে ফালাইতে নাই। একদিন আমাগরও দিন ফিরবো গো,
সেই দিন ওরে দেই খেলো মু ওরে। দিদিমা, তুমি তো সব সময় গল্প করো, আজ গল্প করতেছো না কেন? একখান মজার গল্প শোনাও দেহিনি। আরে বাপু, গল্প তো অনেক আছে, কোনটা সে কই সেইটাই ভাবতাছি। আজ তোরে খাওনের গল্প শোনামু। খাওনের গল্প মানে মাছ মাংসের গল্প? আরে না রে না, মাছ মাংসের গল্প কই পামু? তোর দাদার সময় তো পেটে খালি ভাত জুটলেই সুখ আসিল। তাই আমার মনে আছে একদিন মেলা আনন্দ হয়েছিল। কি হয়েছিল দিদিমা? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। সেদিন তোর দাদা নদী থাইকা ইলিশ ধরছিল, তবে বড় ইলিশ মাছ না, একটুখানি ইলিশের মাথা। ঘরে তখন কচু শাক আসিল, আমি সেই ইলিশের মাথা দিয়া ভর্তা করছিলাম। ও, খালি মাছের মাথা? হরে, শুধু মাথায়। তুই জানোস সেই ভর্তার স্বাদ আসিল রাজাগর খাওনের মতো। মনে হইছিল আমাগো ঘরে হইল রাজপ্রাসাদ। বা, তোমার মুখে গল্পটা হুললে বুকটা কেমন জানি ঠান্ডা হইয়া যায়। আমরা আইজও সেই দিনগুলার মতোই আছি মা। কচু শাক, একটু লবণ আর ভাগাভাগি করে খাও। দিদিমা, তাইলে মাছের মাথা দিয়ে ভর্তাই আসল রাজভোগ, তাই না? হরে, তোর দাদার সময়ও ওইটুকু দিয়াই আমরা সুখ পাইছি রে। সুখ পয়সা দিয়ে আসে না, সুখ আসে সবাই একসাথে বৈশা খাইলে। তুমি ঠিকই কইছো মা, আমাকে ভরটাই আসল রাজভোজ। টাকা থাকুক আর নাই থাকুক, সবাই মিলে যদি খাই তাতেই মন ভইরা যায়। হ মা, এই কথাটাই বারবার সিঁদুরে বুঝাই, আমি এই কথাটাই বুঝাই। আরে বাপরে, ইলিশ মাছের মাথা! হায় হায়, আজ তো আমাকে সেই ভোজন হইব। মা, ও মা, মা, কই গো? দেখো দেখো, আমি কি পাইছি দেখো। কি রে, কি পাইছোস? এত খুশি কেন? দেখো মা, নদী থেকে একটা ইলিশের মাথা পাইছি। আরে, এইটা সে ইলিশের মাথা। সৃষ্টিকর্তা মনে হয় আমাকে আর একটু খাওয়াইতে চাইতাছে। তাইলে তাই হোক, আইজ আমাকে ঘরে রাজকীয় ভোজ হইব। হায় রে, কতদিন পর ইলিশের নাম শোনা গেল। বাপ, তুই যেন স্বর্গ থাইকা সুখ নিয়ে আইসোস। দেখছো মা, ছোট জিনিসও কেমন আনন্দ আনে। তুমি আরে গত রাইতে গল্প শুনাইলা, আর আইজ আমাগর বাড়িতে ইলিশের মাথা আইয়া পড়লো। আবার ইলিশের মাথা ভর্তা হইব। আমি কইছিলাম না বাড়িতে একদিন মাছ আনমুই? আইজ আমি সত্যি সত্যি আনবার পারছি। আইজ আমি হইলাম এই পরিবারের হিরো। আরে, সুখ পয়সায় আসে। আজ তোর হাতের এই ছোট্ট মাথাটাই আমাকে মন ভরাইয়া দিছে। আচ্ছা সিধু, তুই মাথা পাইলি কেমনে? নদীতে নামোস নাই তো? না মা, ওই ইলিশের মাথা আমার ভাগ্যে লেখা ছিল, তাই পাইছি। মাথাটা ভাইসা আইছিল আর আমি কুড়াই নিছি। দেখছ বাবা, গরিবেরও কপাল খোলে। এইটাই তো সুখের আসল রূপ রে। ছোট্ট জিনিস কিন্তু সবার মুখে হাসি ফুটাইয়া দিল রে বাবা। কত বছর পর আইজ আবার ইলিশের মাথা খামু।
আজ তোদের মুখের হাসি আমার আসল শান্তি। বাহ, কি সুন্দর পাতা হইছে, কি সুন্দর কচি কচি পাতা। যদি কপাল ভালো হয় এই কচু শাক ইলিশের মাথা দিয়া ভর্তা কইরা সব বাইরে খাওয়ামু। ও বৌমা, আজকে ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা করবা নাকি? হমা, আইজ এইটাই রান্না করমু। সিধু খালি কয় ওর নাকি খালি কচু ভর্তা ভাল লাগে না, ভর্তা খাইতে খাইতে নাকি ওর গলা শুকাইয়া গেছে। তাই আইজ যদি ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা কইরা দিবার পারি, তাইলে দেখবা ওলাদার মুখে হাসি ফুটবো। ও মা, আমি টিউবওয়েল থেকে পানি আনতাছি, তাড়াতাড়ি ধুইয়া রান্না শুরু করো। খিদাই তো আমার পেট শোষো করতেছে মা। খিদা তো তোর সবসময় লাগা থাকে। শোন বাবা, রান্নায় তাড়াহুড়া করলে স্বাদ মোটেই ভালো হয় না। হায় রে কপাল, আমি তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো। আচ্ছা মা, তুমি আর দেরি কইরো না, তাড়াতাড়ি রান্না করবার যাও। শোন বৌমা, ভর্তা করার কিছু কৌশল আছে। কচু শাক শুদ্ধ সেদ্ধ করলেই হইব না, শাক চিপা দিয়া ভর্তা কইরো, তাইলে বেশি স্বাদ হইব। সিপা দিয়া? এ আবার কেমন পদ্ধতি? আরে বোকা, শাক যখন গরম গরম থাকে তখন হাত দিয়া চিপবি, তাইলে শাকের আঁশটা সব মিহি হইয়া যাইব। তারপর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে মাখাইয়া দিলে একেবারে জিভে লাইগা থাকবো। হ্যাঁ দিদিমা, তুমি তো দেখতেছি বড় বড় হোটেলের মাস্টার শেফ গো। কিরে বাবা, এত গল্প কিসের রে? রান্না হইব না? আরে ও গিন্নি, রান্না কি হইছে নাকি? রান্না তো হইবই, তাই একটু সময় দিতে হইব তো। এত কিছু জোগাড় যন্ত্র করা কি চারটিখানি ব্যাপার? আইজ ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা করমু গো, সময় তো লাগবই। আচ্ছা মহারানী, আপনি ধীরে সুস্থে ভর্তা করেন, শুধু খেয়াল রাখেন ভর্তার স্বাদ জানি ভালো হয়। আজকের ভর্তা সেই স্বাদ হইব বাবা। দিদিমা তো মারে রান্নার অনেক কিছু শিখাইলো, আমি মারে একটু সাহায্য করি, তাইলে তার রান্নার কামাই গাইব। আমি কয়টা মরিচ বাটি, তাইলে দেখবা ভর্তায় একটা ঝাঁঝালো স্বাদ হইব। সাবধানে কাম করিস বাবা, নইলে মরিচে তোর হাত জ্বালাইয়া দিবার পারে। সুখের স্বাদ পয়সার হাড়িতে না, সুখের স্বাদ ভাগাভাগি কইরা খাওনে। মা দেখছো আমি কি সুন্দর মরিচ পিষতেছি? দেখো মা, একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর লাগতাছে। তুই সাবধানে কাম কর বাবা, নইলে আঙুলও পাটায় পিসবো। আমার হাত যদি পিষা পড়ে তাইলে তো আজ ভর্তার স্বাদ আরো বাড়বো। সিধুর হাতের গন্ধ মিশা চাইবো। সিধুরে, তোর মতন দুষ্ট পোলা এই গ্রামে আর একটাও নাই রে। তাই শোন, ভর্তা করতে গেলে হাতের মায়াও লাগে, শুধু পেঁয়াজ মরিচ মাখাইলেই তো স্বাদ হয় না, মন দিয়া মাখাইতে হয়। তাইলে মা, তুমি মাখাইয়া দাও, তোমার হাতের ভর্তার সাথে সাথে কেউ পারে না মা। না গো বৌমা, আজ তুমি করো, আমি তো শুধু কৌশল শিখাইয়া দিতাছি। হায় হায়, এ যে দেহি রাজ্যের আসর, আজ জানি রাজা গো খাইবার আসর বইছে এইখানে। রাজাকে খুশি হইব, তবে রাজা যদি কাঠ কুড়াইয়া দেয়। রাজা সব রকম কামই পারে, রাজা কাঠও কুড়ায়, রাজা পেটও ভরায়। আচ্ছা বাবা, রাজা কি ভর্তা মাখতে পারে নাকি? রাজা ভর্তা মাখে না রে বাবা,
রাজা খালি খায় আর খায়। আর খাওয়ানোর সময় হাসতে হাসতে সবাইরে দেয়। এইটাই হইল রাজাগো নিয়ম। সৃষ্টিকর্তা আমাগো সবাই রে এভাবেই হাসি খুশি রাখুক। আমি আমি সব সময় প্রার্থনা করি কম খাই, শুধু ভর্তাই হোক, তাও যদি সবাই মিল্লা খাই তাইলেই তো আসল সুখ। আরে মা, দাও দাও, আরে আমার পাতে ভর্তা দাও, আমি তো আজ সবচাইতে বেশি কাম করছি। আরে বাবা, তুই তো আমাকে ওই বাড়ির হিরো, আগে তো তোর পাতেই দিতে হইব। আহ, দেহ মা দেহ, এর গন্ধে আমার জিভে পানি আইতেছে মা। কত বছর পর এই ঘরে আবারও ইলিশের গন্ধ আইল, মনে হইতাছে আবারও পুরনো দিনে ফিরা গেছি। হ মা, আমারও সেই পুরান দিনের কথা খুব মনে পড়তাছে। আচ্ছা ঠিক আছে, এখন কয়টা খাইয়া লও তো, পরে কটা কও। ওহ মা, একেবারে স্বর্গের খাউন মনে হইতাছে। এর চাইতে মজা আর কিছুতেই নাই গো মা, আর কিছুতেই নাই। দেখছো গিন্নি, টাকার অভাব থাকলেও সুখের অভাব নাই। এক লগে বৈশা খাবার মজাই আলাদা গিন্নি। আমি তোমার দাদার হাত ধইরা ঠিক এভাবেই খাইছিলাম, ইলিশ মাছের মাথা দিয়া ভর্তা। তখনও আমাগো কাছে রাজকীয় ভোজ আসিল, আর আইসও আছে তাই। আসলে টাকা পয়সা সুখ আনে না, সুখ তো ওই একসাথে থাকা, গল্প করা, হাসা। মা, কাইল আবার ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা বানাইবা? মা বলো। ভাগ্যে থাকলে হইব, না থাকলে শুধু শাক ভাত দিয়েই খাওন লাগবো। যাই হোক, যতদিন আমরা এক লগে আছি ততদিন এই ঘরে সুখ থাইকাই যাইবো।